আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, চ্যানেল অফ ঢাকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুর রহমান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কালচারাল ক্লাবের লিমন ভাইয়া। সো শুরুতেই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের কিছুটা টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আজকে সময় মতো লাইভে জয়েন হতে পারিনি। সো আমাদের উপস্থিত দেখতে পাচ্ছেন লিমন ভাইয়া আছে, তো লিমন ভাইয়ার কাছে আমি যাব। তো লিমন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল অফ ঢাকার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। তো ভাইয়া, আপনি আসলেন, আমরা অনেক ট্রাই করলাম, আমাদের যে একটা মানে হ্যাসেল গেল, যেটা টেকনিক্যাল ইস্যু। অবশ্যই এখানে আপনারও হাত নাই, আমারও হাত নাই, যে কোনো সময় ফল্ট করতেই পারে। সো কেমন লাগছে আপনার এখানে এসে, যদি বলতেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার অডিয়েন্স যারা অতি আগ্রহ নিয়ে বসেছিলেন আমাদের লাইভটা দেখানোর জন্য, কিন্তু আসলে এখানে আশিক ভাইয়ার এবং চ্যানেল ঢাকার কোনো কিছু করার ছিল না। অনেক চেষ্টা করছে। আমাদের লাইভটা শুরু হওয়ার কথা ছিল অলমোস্ট 3:30 PM, বাট সময়মতো করতে পারিনি এই জন্যই, কারণ টেকনিক্যাল প্রবলেম ছিল। তো যাই হোক, প্রথমেই আশিক ভাইয়া এবং চ্যানেল অফ ঢাকাকে আন্তরিক ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি আমার সংক্ষিপ্ত পরিচয় দেই, আমি ইবনে সাইদ লিমন, আমার হোম টাউন চাঁদপুর। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। বিশ্ববিদ্যালয়ের জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। বর্তমানে আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কালচারাল ক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন মানুষের সঙ্গে আমার পরিচিত হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে আমার কথা হয়েছে এবং অনেক আড্ডা দিয়েছি। সেগুলো অবশ্যই নেতৃত্ব, টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখার সুযোগ হয়েছে আমার। আমি মনে করি বিশ্ববিদ্যালয় থেকে শুধু একটি সার্টিফিকেট অর্জন করলেই হবে না, এবং ভবিষ্যতে অনেক অভিজ্ঞতা এবং আপনি মানুষের সাথে কিভাবে মিশতে পারতেছেন এবং ভবিষ্যৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে সেগুলা দিন শেষে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে কি করতে পেরেছেন ইউনিভার্সিটি লাইফে। শুধু সার্টিফিকেটের সাথে সীমাবদ্ধ থাকলেই হবে না, জীবনের সঙ্গে আরো অনেক কিছু মানিয়ে নিতে হবে। সেই দিকটা আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শিখে গেছি আর কি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো বিশ্ববিদ্যালয় জীবনে এমন কোনো স্মৃতি বা ঘটনা আছে যা মানে আজকে মনে পড়লেও ভালো লাগে, এমন কি কোনো আছে আপনার, যদি শেয়ার করতেন একটু। আমি যদি বলি, অবশ্যই আছে। আসলে বিশ্ববিদ্যালয়ের জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে অসংখ্য মানুষের সঙ্গে কাজ করা। ধরুন আপনি একটা কাজ করবেন অসংখ্য মানুষের সঙ্গে, তো আপনার এই দিকটা কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান যখন আয়োজন করতে যাবেন, আমি প্রথমে বলে দিচ্ছিলাম যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় ভার্সিটি লাইফ থেকে শিখে আসছি। কারণ আপনি যখন একটা কাজ করতে যাবেন, যখন একটা ইভেন্ট করতে যাবেন, তখন আপনার অনেক ভুল থাকবে, অনেক প্রবলেম সলভিং করতে হবে। যে আসলে এমনও হয়েছে কি, আমি রাত জেগে অনেক কাজ করেছি, ঘুমানোরও সময় পাইনি, যে আমার একটা কাজ করতে হবে, কালকে আমার একটা প্রোগ্রাম, আমি এই কাজটা কিভাবে সম্পূর্ণ করব এবং আমি কিভাবে কাজটা সমাপ্ত অবশ্যই দেখব, সেই দিকেও আমার অনেক প্রেশার গিয়েছে। এবং আমি অনেক মানুষদের সঙ্গে নিয়ে, মানে আমার ক্লাবের ধরেন আমার বিভিন্ন ভার্সিটি লাইফে অনেক প্রোগ্রাম করতে হয়েছে, অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। যখন দিন শেষে কি, যখন মানুষ সেটাকে, সেই অনুষ্ঠানকে যখন সবাই আনন্দ, মানে সেই অনুষ্ঠানের শেষে যখন সবাই আনন্দ করতেছে এবং আমাদের কাজটা সফল হয়েছে, তখন যে আনন্দটা পাওয়া গেছে, সেই আনন্দের মতো আসলে সেটা সত্যি অন্যরকম একটা আনন্দ আর কি। এখন গ্রাজুয়েশন শেষ করে যখন পিছনের দিকে তাকাই, তখন সেই স্মৃতিগুলোই মনে পড়ে যে আসলে কত রাত জেগেছি, কত প্রোগ্রাম অর্গানাইজ করেছি। আসলে সেই মুহূর্তটার মতো আনন্দ আর কিছু হয় না আর কি। জি ভাইয়া, তো অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি আপনার অভিজ্ঞতা আমরা শুনতেছিলাম। তো আপনার কাছে বিশ্ববিদ্যালয় জীবন বলতে কি মানে কি রকম বোঝায়? আমরা বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পারি এখানে বসে পড়াশোনার কোনো জায়গা নেই, কেউ মাঠে পড়তেছে, কেউ ক্লাসে পড়তেছে। তো বিশ্ববিদ্যালয় জীবন মানে কি শুধু পড়াশোনা না, এর বাহিরে আরো কিছু আছে?
আসলে বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেই হবে না। অনেকে দেখেছি সিজিপি এর পিছনে দৌড়ায়, অনেকে শুধু সারাদিন পড়াশোনাই করে। আসলে এটা একটা লাইফ হইতে পারে না। আপনি ভার্সিটি লাইফে কি করবেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে নিজেকে আবিষ্কার করার একটা জায়গা। আপনি ধরেন আপনি আজকে শুধু পড়াশোনার পিছনে দৌড়ালেন, আপনি শুধু বই থেকে সীমাবদ্ধতা যে পড়াশোনার ক্ষেত্রটা ওইটুকুই আপনি শিখতে পারবেন। আসলে বাইরের জগৎ যে আরেকটা জগৎ, বাইরের জগৎ নামে যে একটা জগৎ আছে, সেটা আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি যখন অনেক মানুষের সাথে মিশবেন, অনেকের সাথে কথা বলবেন, বিভিন্ন ধরনের খেলাধুলা, তারপর বিভিন্ন ধরনের ইভেন্টে জয়েন দিবেন, তখনই আপনার মধ্যে কি প্রতিভা আছে সেটা প্রকাশিত হবে। আপনি যদি শুধু পড়াশোনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেন, আসলে আপনার ভবিষ্যৎ লাইফে গেলে অনেক হ্যাসেল করতে হবে, যে হ্যাসেল পোয়াতে হবে যে না আমি শুধু শিক্ষা দিয়ে, আসলে শুধু শিক্ষা দিয়ে কিছু হয় না। একটা ভালো মানুষ হতে হলে মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে কানেক্ট থাকতে হবে। এবং আপনি একজন ভালো মানুষের পরিচয় দিতে হলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সাথে কমিউনিকেশন এবং মানুষের সাথে মিশা। তো আমি মনে করি একজন শিক্ষিত শিক্ষার্থী যদি 4 বছর বা 5 বছর বিশ্ববিদ্যালয়ের পরে শুধু একটি ডিগ্রি নিয়ে বের হয়, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটি অংশ মিস করবে। বিশ্ববিদ্যালয় থেকে একজন ভালো গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি একজন আত্মবিশ্বাসী, দক্ষ এবং দায়িত্বশীল মানুষ হওয়াটা বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটি কথা বলেছেন। পড়াশোনার পাশাপাশি দায়িত্ব নেওয়াটাও আমাদের সবার উচিত। তো ভাইয়া, আমার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। হ্যাঁ, এই ক্লাবের সাথে আপনার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, প্রথম দিকের কথা সেটা। তো এই ক্লাবে কাজ করার আগ্রহটা কিভাবে তৈরি হলো, এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন আর কি। আসলে আমি গ্রিন ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম। আমি প্রথমও ছিলাম যখন ভার্সিটি লাইফে শুরু করি। আমার কিছু সিনিয়র ভাই ছিল, তো ওনাদের কথা না বললেই নয়। আমি যদি প্রথমে স্মরণ করি সাইফুদ্দিন খন্দকার ভাই, উনি আমার ক্লাবের যাত্রাটা ওনার হাত দিয়ে শুরু। উনি প্রথম আমি গ্রিন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে জয়েন দিয়েছিলাম। তো তখন ভাইয়া আমাকে অনেক দিক নির্দেশনামূলক কথা বলতেন, বিভিন্ন ধরনের ক্লাবে জয়েন দিতে হবে, ক্লাবে জয়েন দিলে বেনিফিট কি, তুমি কি কি শিখতে পারবা। তো দিন শেষে আলোচনা আমি ক্লাবে জয়েন দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। প্রথমত আমি জয়েন দেই ওই সাইফ ভাইয়ের হাত ধরে, প্রেসিডেন্ট হিসেবে উনি দায়িত্ব পালন করতেছিলাম তখন। আমি আসলে অনেকেই প্রথমত জেনারেল মেম্বার হিসেবে জয়েন দেয়, কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট হলো আমি অর্গানাইজ সেক্রেটারি হিসেবে জয়েন দিয়েছিলাম। আমার ক্লাবের যাত্রা শুরু হয় এই অর্গানাইজ সেক্রেটারি হিসেবেই। কারণ এই দায়িত্বটা আমাকে এমনি এমনি দিয়ে দেয় নাই ক্লাব। অবশ্যই আমার সে ধরনের প্রতিভা আছে দেখেই ক্লাব আমাকে এই দায়িত্বটা, এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়ে দেয়। আমি যখন ফার্স্ট ইয়ার মিড টার্ম শেষ করি, যখন আমি ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটা কমিটি দেওয়া হয়, সেই কমিটিতে আমি যখন আমার নামটা ওই পজিশনে দেখতে পেয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমি ক্লাব নিয়ে কিছু করবো, আমার মধ্যে সেই প্রতিভাটা আছে, আমি কি করতে পারবো, আমি অনেক কিছু করতে পারবো ক্লাব দিয়ে। তো সেখান থেকে আমার ক্লাবের যাত্রা শুরু হয় গ্রিন ইউনিভার্সিটি ত্রিপলি ক্লাব থেকেই। তারপরে আমি জয়েন দেই গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব, তারপর জয়েন দেই রোবোটিক্স ক্লাব থেকে শুরু করে আমি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাবে জয়েন দেই। তো আমি সর্বশেষ আমার ভার্সিটি লাইফে যখন 1 বছর টাইম আছে, তখন আমার মনে হলো যে আমি একটু কালচার ক্লাবটা জয়েন দিয়ে দেখি যে আসলে এই ক্লাবের মধ্যে কি শেখা যায়। তখন মডারেটর ছিলেন সোমায়া আফরিন ম্যাম। অনেক আমাদের আসলে ম্যামের দিকটা বিবেচনা করি, এবং আমার আসলে আমি গান নাচ আমি আসলে কিছুই পারি না। তারপরও আমাকে ক্লাবে কেন জয়েন দিছে, আমার মধ্যে অবশ্য সেই গুণটা আছে বলেই আমি অর্জন করে নিতে পারছি বলে আমাকে সেই গুরুত্বপূর্ণ ক্লাবে জয়েন দেওয়ার সুযোগ হয়েছে। তো আমি পরবর্তীতে গ্রিন কালচার ক্লাবে জয়েন দেই এবং অনেকগুলা ইভেন্ট অর্গানাইজ করি। সবচেয়ে স্মরণীয় একটি ইভেন্ট আছে এয়ারটেল আড্ডা। তো এয়ারটেল আড্ডা নিয়ে একটা কাহিনী আছে। দীপ্ত ভাই নামে একজন কোয়ার্টিস্ট, উনি আমাকে প্রথমত ফোন দেয় যে আমি তোমাদের ভার্সিটিতে একটা ইভেন্ট অর্গানাইজ করতে চাই এয়ারটেল আড্ডা নামে, তো ওই ইভেন্টে তুমি সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। এবং আমি ব্যাগে বললাম যে ভাই আপনাকে নাম্বারটা কে দিয়েছিল, আমার ফোন নাম্বারটা। তখন আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ছিল দেলাওয়ার হোসেন স্যার, উনি আমাকে খুব আদর করতেন, ওনার সন্তানের মধ্যে আদর করতেন। তো উনি আমার নাম্বারটা প্রোভাইড করেছিলেন। ভার্সিটিতে কিন্তু আরো 5000 স্টুডেন্ট ছিল, তাদের কারো স্যারের হয়তো আমার প্রতি যে একটা বিশ্বাস ছিল যে আমি এই ছেলেটা পারবে, এই ছেলেটা এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে, সেই আশা নিয়ে স্যার আমার নাম্বারটা দিয়েছিল যে আপনি এই স্টুডেন্টের সাথে কথা বলেন। তারপর দীপ্ত ভাই আমাকে ফোন দেয়, এবং যেদিন এয়ারটেল আড্ডাটা হয় সেদিন প্রচুর বৃষ্টি,
মানে আমাদের এমন একটা সংখ্যা হয়েছে যে আসলে আমরা এই আড্ডাটা মানে শেষ করতে পারবো কিনা, এবং সেই আড্ডায় আমরা প্রচার করতেছিলাম যে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন আসবে। তো খুবই আশা নিয়ে স্টুডেন্টরা দাঁড়ায় ছিল যে কখন বৃষ্টি শেষ হবে, কখন প্রোগ্রামটা শুরু করব। তো আমার মনে আছে আমি ভিজে, মানে সারাদিন ভিজে আমি সেই প্রোগ্রামটা অর্গানাইজ করি, এবং ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব মনে হয় আমি আপনাকে দিয়েছিলাম আশিক ভাইয়া, যে আপনি এই প্রোগ্রামটা পুরা ফটোগ্রাফের দায়িত্ব পালন করবেন, এবং সামিয়া শিকদার নামে একটা আপুকে দিয়েছিলাম। তো আপনারা খুব সুন্দরভাবে সেই প্রোগ্রামটা পুরো কাভারেজ করেছিলেন, এবং খুব সাকসেসফুলি সেই প্রোগ্রামটা আমি অর্গানাইজ করতে পেরেছি। এবং আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ঐশী আপু, তারপর আবু বকর ভাইয়ের কথা না বললেন, আবু বকর ভাই অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং আমাকে সাপোর্ট দিয়েছিলেন যে না, এই প্রোগ্রামটা সুন্দরভাবে রান করতে হবে, এবং আমরা খুব সাকসেসফুলি সেই প্রোগ্রামটা রান করতে পেরেছিলাম। তো আসলে আপনার প্রশ্নটা ছিল যে আমি প্রশ্নের বাইরে চলে গেছিলাম, যে আপনার কিভাবে কালচার ক্লাবটা মানে জয়েন দিয়েছিলেন আর কি, সেই অভিজ্ঞতাটা। আসলে আমি বিভিন্ন ক্লাবে জয়েন দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমি কালচার ক্লাবে জয়েন দিয়ে দেখি আসলে ক্লাবের জন্য কিছু করা যায় কিনা। সেই হিসেবে আমি এই কালচার ক্লাবে জয়েন দিয়েছিলাম আর কি। তো লিমন ভাইয়া, আপনি তো কালচারাল ক্লাবের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে রয়েছেন এবং করতেছেন। তো আপনার মতে একজন ভালো লিডারশিপ মানে হওয়ার জন্য কোন গুণটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, যদি একটু বলতেন। আসলে ভাইয়া, একজন ভালো নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো দায়িত্ব নেওয়ার মানসিকতা। এটা একটা মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, একজন নেতা হইতে হবে, আর তার এই গুণটা প্রথমে থাকতে হবে যে দায়িত্ব নেওয়ার মানসিকতা। একজন নেতা শুধু অন্যদের নির্দেশ দেওয়া, এটা আসলে কোনো নেতৃত্বের মধ্যে পড়ে না, বরং একজন নেতাকে সবার সঙ্গে কাজ করতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, এবং তার সে একজনকে দিয়ে কাজটা করাবে, তার কোন দিকতে তার ভালো লাগতেছে না সেই দিকটাও তাকে বিবেচনা করতে হবে। শুধু যে নেতা হয়ে সে নেতৃত্ব দিবে সেটা এরকম না, তার নিজের থেকেও কাজ করতে হবে, তাহলে সে একজন ভালো নেতা হইতে পারবে এবং ভবিষ্যতে তার কথা মানুষ মানবে। জি জি, কন্টিনিউ করেন। আমার কাছে লিডারশিপ মনে হলো আমি সবার উপরে নয়। আসলে আমি যে লিডারশিপ, আমি যে লিডার একজন, আমার এটা কখনোই মনে করা যাবে না যে আমি সবার ঊর্ধ্বে। আমার মনে করতে হবে যে আমি মানুষকে নিয়ে কিভাবে কাজ করতে পারবো এবং নিজেকে কিভাবে ছোট রাখতে পারবো এবং অন্যকে উৎসাহিত দিতে পারবো। যে তুমি ধরেন আমি একটা কাজ করাবো একজনকে দিয়ে, তাকে অবশ্যই সেকে এটা দিতে হবে যে কাজটা সেও আমার সাথে ছিল এবং সেই কাজটা সে না হলে অবশ্যই আমি সম্পূর্ণ করতে পারতাম না, তাকে সেই ক্রেডিটটা অবশ্যই দিতে হবে। যদি সে শুধু নিজের কাছে ক্রেডিটটা রাখে, সে আসলে একজন নেতা হইতে পারবে না কখনোই। তাকে অবশ্যই অন্যজনকে ক্রেডিট দিতে হবে। যদি কাজটা কোনো ভুল থাকে, সেই ভুলের অবশ্যই তার দিকেও নিতে হবে যে এই ভুলটা হচ্ছে আমার জন্য হয়েছে। শুধু যে তার গ্রুপের যে অন্যান্য মেম্বার থাকবে তার উপরে চাপাই দিলে সে আসলে কখনো নেতা হইতে পারবে না, ভুলটা তার দিকেও নিতে হবে, তাহলে সে একজন ভালো নেতা হইতে পারবে আর কি, আমার মনে হয়। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তারপরে আমার মানে একটা কিউরিসিটি জানার, যে এই যে পড়াশোনা, তারপরে আপনার ক্লাবের একটা দায়িত্ব, তারপরে ব্যক্তিগত জীবন তো অবশ্যই আছে, এই যে জিনিসগুলো, এগুলো মানে ব্যালেন্স কিভাবে করেন আর কি ভাই, যদি একটু বলতেন। আসলে সত্যি বলতে সবকিছু একসাথে সামলানো যায় না, এটা আসলে অনেক কঠিন একটা কাজ হয়ে যায়। তো বিশ্ববিদ্যালয় জীবনে একটা সময় পড়াশোনা, ক্লাবের কাজ এবং ব্যক্তিগত জীবনে তিনটা একসঙ্গে মানে চলতে হয় আর কি। আসলে আপনি একদিকে বিবেচনা করলে তো হবে না, তবে আপনার একটা দিক মনে রাখতে হবে যে আপনার ধরেন আপনি এখন একটা কাজ করবেন, আপনার কাজ খুব জরুরি, আপনার পড়াশোনা করতে হবে, কাজও করতে হবে, বিভিন্ন ক্লাবেও জয়েন দিতে হবে আর কি। কারণ আপনি কোন দিকটা বেছে নেবেন আপনার মনে হয় অবশ্যই যেটা আপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আপনার এই কাজটা অবশ্যই করতে হবে, এই কাজটা আপনার এখনই করতে হবে, সেই কাজটা আপনার বেছে নিতে হবে, তাহলে আপনি সবকিছু একসাথে ব্যালেন্স করতে পারবেন। ওই যে আমি একটা কথা বলেছিলাম না যে আমার মধ্যে টাইম ম্যানেজমেন্ট বলতে কিছু আছে, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে মানে সেই দিকটা আমার আছে বলে আমি বিভিন্ন দিকটা ম্যানেজ করতে পারি আর কি। আমি ক্লাবও সামলাইতে পারতেছি, আমি পড়াশোনা ঠিক রাখতে পারতেছি, আমি অনেক সময় ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারতেছি। ওই যে টাইম ম্যানেজমেন্ট আপনার মধ্যে আছে, আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, এটাই আর কি। আমি সেভাবেই টাইম ম্যানেজ করে নিতে পারি আর কি। তো
এই আর কি ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া, ওই যে গ্রিন ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী এমন কোন সুযোগ বা অভিজ্ঞতা রয়েছে যা প্রত্যেক শিক্ষার্থীকে একবার হলেও গ্রহণ করা উচিত? মানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, এখানে কি কি সুযোগ আছে আপনি যেগুলো মনে করেন যে প্রত্যেকটা স্টুডেন্ট একবার করে হলেও সেই অভিজ্ঞতাটা না নিলে মানে লাইফে অনেক ভালো কিছু করতে পারবে বলে আপনি? আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীদের অন্তত একবার হলেও বিভিন্ন ক্লাব, সংগঠন ও সহশিক্ষামূলক কর্মকেন্দ্রের সাথে যুক্ত হওয়াটা তার শিক্ষা জীবনে অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ ক্লাসরুমে আমরা এক ধরনের জ্ঞান অর্জন করি, আবার ক্লাবের বাহিরে সেই সহশিক্ষামূলক কোনো সংগঠনের সাথে জড়িত থাকি, আমরা আলাদা জ্ঞান অর্জন করি। আপনি পড়াশোনার যখন আপনি শুধু ক্লাসের সাথে সীমাবদ্ধ থাকবেন, তখন আপনি শুধু পাঠ্য বইয়ে যা আছে তাই শিক্ষা অর্জন করতে পারবেন। আপনি যখন অন্যান্য সংগঠন, তারপর ক্লাব, সহশিক্ষামূলক সংগঠনের সাথে যুক্ত থাকবেন, তখন আপনার অনেক কিছু শিখতে পারবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো টাইম ম্যানেজমেন্ট, তারপরে কমিউনিকেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট। এই গুরুত্বপূর্ণ আপনি দিকটা আসলে শিক্ষা জীবনের পাশাপাশি আপনি ওই দিকটাও শিখতে পারবেন আর কি। সেটা আপনি যখন চাকরি ক্ষেত্রে যাবেন, যখন আপনার বস আপনাকে গালি দিবে, তখন আপনি চাপ না নিয়ে সেটা খুব সহজভাবে গ্রহণ করতে পারবেন আর কি, যে না আমাকে আজকে এই গালিটা দিছে, আমি কিছু শিখতে পেরেছি। এবং আপনি সেই ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে আপনি যখন পড়াশোনার ক্লাসরুমের বাইরে গিয়ে যখন এই সংগঠনের সাথে যুক্ত থাকবেন, তখন আপনি অনেক কিছুই মানিয়ে নিতে পারবেন আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা আমাদের পরবর্তী যেটা আপনার কাছে জানার কোয়েশন, সেটা হচ্ছে আগামী কয়েক বছরে মানে নিজেকে কোথায় দেখতে চান এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্ন। অবশ্যই আমাদের ফিউচারে অনেকের ড্রিমস আছে, স্বপ্ন আছে। তো আপনার এরকম কি স্বপ্ন রয়েছে বা আগামী এই কয়েক বছরে নিজেকে কোথায় দেখতে চান আপনি? আসলে গ্র্যাজুয়েশন শেষ করার পরে এখন আমার সামনে মূল লক্ষ্য হলো নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গুছানো এবং নিজের দক্ষতাগুলোকে কাজে লাগানো এবং উন্নত করার কি, যেটাকে বলে ভবিষ্যতে আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবেই দেখতে চাই। আমি শুধু অন্যের চাকরি করবো বিষয়টা এরকম না, আমি এমন কিছু করতে চাই যেটা হলো আমার দিক দিয়ে যাতে অন্য একটা ফ্যামিলি চলে। এবং ধরেন আমি এমন একটা কাজ করতে চাই, আমি একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে চাই যে সেখানে বেকারত্ব দূর হবে এবং আরো যারা বেকার থাকবে তারা আমার সংগঠনে এসে কাজ করতে পারবে। আমি সেইভাবেই আমার লাইফটাকে আগায় নিতে চাই। তবে জানি না কতটুকু সাকসেস হব। আসলে মানুষের চিন্তা শক্তি তো অনেক কিছু থাকে, মানুষের ইচ্ছা তো অনেক কিছু থাকে। সবকিছু আসলে শেষ করা বা স্বপ্ন পূরণ করতে হলে অনেক কিছু মানে নিতে হয়। আল্লাহ যদি আমাকে সেই তৌফিকটা দেয়, অবশ্যই আমি এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের এবং আরো 3টা ফ্যামিলির বেকারত্ব দূর হয় আর কি। জি জি, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ কোয়েশ্চন যেটা থাকবে সেটা হচ্ছে যে বর্তমান ও ভবিষ্যতে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, মানে আপনি তো মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং আপনি যারা মনে করেন নতুন আসতেছে ভার্সিটিতে, তাদের উদ্দেশ্যে, আমাদের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বর্তমান শিক্ষার্থীদের একটা কথাই বলতে চাই, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। অবশ্যই আপনার মধ্যে যে প্রতিভাটা আছে, আপনার পাশের যে ফ্রেন্ড, তার মধ্যে সেই প্রতিভাটা নাও থাকতে পারে। আমি সেজন্যই প্রথমে বলে নিয়েছি যে নিজের সাথে কখনো অন্যজনের তুলনা করবেন না। সেক্ষেত্রে আপনি অনেক কিছুই হারাতে হতে পারে। যেমন আপনি খেলাধুলা ভালো পারেন, আপনি মাঠে খেলতে চলে গেলেন, আপনার ফ্রেন্ড পড়াশোনা করতেছে, এখন আপনার মনে হইতে পারে যে সেটা আমি যদি পড়াশোনা করতাম আমি একটা ভালো রেজাল্ট করতে পারতাম। ভাইয়া, দিন শেষে আপনি সেই দিকটা বিবেচনা করলে হবে না। আপনি আপনার মধ্যে যে প্রতিভাটা আছে তা আপনার ফ্রেন্ডের মধ্যে সেই প্রতিভাটা নাই বলেই আপনি আজকে খেলার মাঠে আর আপনার ফ্রেন্ড পড়ার টেবিলে। আপনি যখন দিন শেষে যখন আসলে বিশ্ববিদ্যালয় লাইফটাকে এমনভাবে গুছাতে হবে, আপনার অবশ্যই পড়াশোনা করতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে, প্রবলেম সলভিং করতে, মানে প্রবলেম সলভিং এর একটা গুরুত্বপূর্ণ দিকটা মানে আপনার থাকতে হবে।
তো তাহলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন, সবার সাথে মিশার একটা ক্ষমতা আপনার মধ্যে থাকবে এবং পড়াশোনার একটা আগ্রহ বাড়বে। অবশ্যই আপনি খেলাধুলা করবেন, পড়াশোনা করবেন এবং ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই যেটা করা দরকার সেটা করবেন। অবশ্যই আমিও লিমন ভাইয়ের সাথে একমত হতে চাই যে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা একটা গুণ রয়েছে, যেটা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত আমরা গিফট পেয়ে থাকি। তো সবাই চেষ্টা করব আমরা আমাদের সেই সুপ্ত প্রতিভাটাকে কাজে লাগানোর জন্য। পড়াশোনা তো আমরা সবাই করি, পড়াশোনার পাশাপাশি ক্লাবগুলোতে আমরা সবাই কাজ করব, এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। তো এই বলে আমাদের অনুষ্ঠানটি এখানেই আমরা সমাপ্ত করতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ লিমন ভাইয়া, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনাকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা লাইভে আজকে যেতে পারিনি। সো এই এতক্ষণ আমাদের সময় দিয়েছেন এবং ধৈর্য সহকারে উপস্থিত ছিলেন, তো সেই জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাকে বলতে চাই, আপনি আমাদের এই চ্যানেল অফ ঢাকা এবং আমাদের বর্তমানে যারা ভিউয়ার্সরা এই পর্যন্ত দেখেছেন এবং সাথে আছেন এবং আপনাকে ফলো করেন, আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের উদ্দেশ্যে কিছু বলে আপনি লাইভটা শেষ করে দেন। আমি আবারও ধন্যবাদ জানাই যারা আজকে অতি আগ্রহ নিয়ে লাইভটা দেখার জন্য টিভির চ্যানেল এবং ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। আসলে মানে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা লাইভটা দেখতে পারেননি। তবে রাত 10টা অবশ্যই সেটা আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। এর মধ্যে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই চ্যানেল অফ ঢাকা এবং আশিক ভাইয়াকে আমাকে আজকে এই গুরুত্বপূর্ণ একটি টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা যদি অন্য কাউকে সাপোর্ট করেন তাহলে আসলে সেটা আপনার কোনো না কোনো দিক দিয়ে এটার একটা প্রাপ্য মর্যাদা আপনি পাবেন। তো আমি অবশ্যই আশিক ভাইকে সাপোর্ট করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অবশ্য আমার কথা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি প্রায় দীর্ঘপর জার্নি করে আজকে এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ স্টুডিওতে বসে থেকেই প্রোগ্রামটা আসলে সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। অবশ্যই আমি সবার কাছে ক্ষমা মানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ বলে আজকের এই টক শোটা আমার দিক থেকে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ।